আগরতলা শহরের যানজট দিনে দিনে বেড়েই চলেছে, বিশেষ করে অফিস আওয়ার ও স্কুল টাইমে। প্রতিদিন সকালে স্কুল কলেজগামী ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ এবং জরুরি প্রয়োজনে বের হওয়া নাগরিকরা এক ভয়াবহ সমস্যার সম্মুখীন হন। শহরের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, বিশেষ করে নাগেরজলা, বটতলা, রামনগর, হারাধনসংঘ থেকে কর্নাল চৌমুহনী, মহারাজগঞ্জ বাজার ও জিবি বাজার সহ বিভিন্ন সড়কে যানজট যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। নগরবাসীদের মধ্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব উদ্যোগ খুব কমই চোখে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই যানজটের ছবি ও ভিডিও পোস্ট করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করে। অনেকেই বলেন, সকাল 8টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত শহরের রাস্তায় হাঁটাও দুঃসহ হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে পরিস্থিতি আরো বেশি খারাপ হতে পারে। তাই নগরবাসীকে এই দুর্ভোগ থেকে বাঁচাতে কি উদ্যোগ নেওয়া উচিত সেটা জানা এবং বোঝা প্রয়োজন। ইতিমধ্যে আমরা জানি যে আগরতলা শহরকে মিউনিসিপ্যালিটি এলাকা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে। তাতে কি সমস্যার সমাধান হবে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজধানীর যানজট নিরসনে কি কি উদ্যোগ নেওয়া উচিত সে বিষয়ে কথা বলতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর সৌরভ দাশগুপ্ত। দাদা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। প্রথমেই যে কথাটা আজকের এই অনুষ্ঠানে জানতে ইচ্ছে করছে আপনার কাছে, যে স্মার্ট শহর দিন দিন স্মার্ট হচ্ছি আমরা, তার সুফলে কি দিন দিন আমাদের এই যানজট বাড়ছে? বর্তমানে আগরতলা শহরের এই যানজট বাড়ার মূল কারণগুলো কি? মূল কারণ বলতে গেলে একটা কারণ নয়, অনেকগুলি কারণই আছে আমার মনে হয়। লোক সংখ্যা তো অবশ্যই বাড়ছে, আগরতলা শহরের ওপর একটা চাপ এসছে বাইরের সাব ডিভিশন থেকে, অন্য জায়গা থেকে লোক আগরতলায় বসবাস করতে চাইছে। অ্যাকর্ডিংলি এখানে আবাসনের যে ব্যবস্থাপনা অনেক বেড়ে গেছে। এখন অনেক নতুন নতুন ফ্ল্যাট চারিপাশে তৈরি হচ্ছে এবং ওগুলি অকুপাই, খালি তো আর পড়ে থাকছে না, অকুপাই করছে। ন্যাচারালি লোক বাড়ছে এবং সব ফ্যামিলিতে আগে যেটা ছিল বাইসাইকেল, স্কুটার, এখন সব ফ্যামিলিতে গাড়ি একটা স্ট্যাটাস সিম্বল হিসেবে হয়ে গেছে। তো একদিকে হচ্ছে প্রাইভেট কারের বৃদ্ধি, আবার কমার্শিয়াল ভেহিকল যেগুলি আছে আমি বলবো সেখানে বিশেষত অটো এবং আমরা যেগুলি টোটো বা টমটম বলি, ই ভেহিকল, সমস্ত কিছুই পাল্লা দিয়ে দিন দিন বাড়ছে। কিন্তু রাস্তার পরিসর সেই রাজন্য আমল থেকে যা আছে অনেকটা তাই রয়ে গেছে। শহরের এক্সটেনশন আমাদের মানে এখনো হয়নি, সেভাবে বর্ধিত আকারে এখনো রূপ নেয়নি। সেই ছোটবেলা থেকে যা শুনে আসছি, কামান চৌমুহনী, মোটর স্ট্যান্ড, হরিগঙ্গা বসাক রোড, ওরিয়েন্ট চৌমুহনী, শকুন্তলা রোড, এগুলির মধ্যেই এখনো মানুষের যাতায়াত মানে ওই দিকটাতে বেশি। তাই এগুলি হচ্ছে একটা কারণ। এছাড়াও সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের সচেতনতার অভাব। যে গাড়িটা নিয়ে আমি বেরোলাম, কোথায় রাখবো সেটাই আমি জানি না। অথচ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পার্কিং প্লেস যেরকম দেওয়া আছে, আবার নো পার্কিং প্লেসও দেওয়া আছে। কিন্তু আমরা দেখতে পাই যে রাস্তায় নো পার্কিং প্লেসেই পার্কিং প্লেস হয়ে গেছে। তো সব জায়গায় ট্রাফিকের পর্যবেক্ষণ সঠিকভাবে হচ্ছে তাও আমি বলবো না। যেখানে নো পার্কিং সেখানে পার্কিং হলে যা সমস্যা হয় তাই হবে। আর যা পার্কিং প্লেস আছে সেগুলিও এখন দেখা যাচ্ছে পার্কিং প্লেস বলতে একদম পার্মানেন্টলি আমি গ্যারেজ বানিয়ে ফেলবো, সেটা তো হতে পারে না। কিন্তু শহরে দেখা যাচ্ছে যে যেগুলি পার্কিং প্লেস সেগুলি এখন মানে পার্মানেন্টলি কেউ হয়তো 4 দিন 5 দিন 1 মাস ধরে গাড়ি ফেলে রাখছে। এখন এই যে পার্কিংটা, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি দাদা, পার্কিংটা কত বড় সমস্যা আগরতলা শহরের মতো একটা শহরকে যানজট সৃষ্টি করানোর জন্য? কারণ অবৈধ পার্কিং নিয়ে অনেকগুলো অভিযোগ কিন্তু আছে। আপনি যেটা বলছিলেন যে 4-5 দিনের জন্য পার্কিং করা হয়, মানে যেটা কিছুক্ষণের জন্য পার্কিং করার কথা সেটা গ্যারেজ হয়ে গেছে এবং সেই পার্কিং, সেই কভার্ড ড্রেনের ওপর সেই পার্কিং স্পেসটা আছে বলেই
কেউ অনেকেই গাড়ি কিনছেন, তাদের কোনো পার্মানেন্ট গ্যারেজ নেই। এখন সেই জায়গাটা দেখা যাচ্ছে দিনের পর দিন, এবং আগরতলা শহরের কিছু কিছু জায়গা, বিশেষ করে আমরা যদি দেখি অফিস লেন বা কৃষ্ণনগরের বিভিন্ন এলাকা, রামনগরের বিভিন্ন এলাকায় আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব দিনের পর দিন, রাতের পর রাত কাভার দেওয়া গাড়িগুলো সেখানে আছে, গ্যারেজ করা আছে। তো ফুটপাত দখল হয়ে যাচ্ছে। আমি আপনাকে আরেকটা বিষয়ে যাওয়ার আগে, পার্কিং এর বিষয়ে যাওয়ার আগে, আপনি একটা ছোট্ট চিত্র দেখাতে চাইব যে আমরা যখন আপনি বলছেন নাগরিক সচেতনতার কথা বলছেন, আমরা কতটা সচেতন, আমরা কতটা ফুটপাত ব্যবহার করছি, এই প্রশ্ন ওঠে। স্মার্ট সিটি, স্মার্ট নাগরিকরা আমরা যখন পায়ে হাঁটছি তখন কতটা আমরা ফুটপাত ব্যবহার করছি তা নিয়ে প্রশ্ন ওঠে। এখন দেখুন, আমরা ফুটপাত কোথায় পাচ্ছি? সব জায়গায় কি আমরা ফুটপাত পাচ্ছি? থাকলেও কি আমরা হাঁটতে পাচ্ছি? আমরা একটা চিত্র দেখাতে চাই, বাকি চিত্রটা একটু দেখুন, দর্শক বন্ধুরা একটু দেখুন। দেখুন এখানে দোকান কোথায় বা মানুষের বাড়িঘর কোথায়, রাস্তা এবং দোকানের মাঝে কতটা জায়গা আছে, সেই জায়গাগুলো কি ফাঁকা আছে? মানুষ দেখুন, ভালো করে একটু লক্ষ্য করে দেখুন, গাড়ি, তারপর একটা গাছ, তারপরে মিউনিসিপ্যালিটির ডাস্টবিন, তারপর রিক্সা, একজন হাঁটছেন, পথচারী হাঁটছেন, উনি কোথা দিয়ে হাঁটছেন? অলমোস্ট রাস্তার মাঝখান দিয়ে। দেখুন ফুটপাতে সেখানে পুরনো ফিল্টারের মধ্যে গাছ লাগিয়ে রাস্তা ব্লক করা আছে, তারপর রাস্তার উপর গাড়ি রাখা আছে, মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে। তো এই যদি হয়, এটাই কি আমাদের স্মার্ট সিটি? এভাবেই যদি চলে, তাহলে এই জিনিসটা দেখার দায়িত্ব কার? আমি দাদা আপনার কাছে এটা জানতে চাইবো, এটা দেখার দায়িত্ব কোন দপ্তরে, কে দেখবে? কিছু কিছু ব্যাপার আছে এখানে, যা চিত্রটা আপনি দেখিয়েছেন সেটা পার্কিংগুলি দেখার, ভেহিকুলার যে ম্যাটারগুলি আছে সেগুলি অবশ্যই ট্রাফিক পুলিশের দেখার দায়িত্ব। আর রোড ক্লিয়ারেন্স, রোডের ওপর কেউ বিজনেস করছে, রাস্তায় বা ফুটপাতে জিনিস রেখে বিজনেস, এটা তো মানে একদম সেন্ট্রাল রোড, কামানচৌমনি, হরিগঙ্গা, বসাক রোড, জামা কাপড় রেখে হ্যাঙ্গারের মধ্যে, বাইরে দোকান তো আছেই, বাইরেও এসে এগুলি দেখার দায়িত্ব পুলিশ, মিউনিসিপ্যালিটি সবার যৌথভাবে দেখবে। কিন্তু সেই দেখাটা হয়তো বছরে একবার আমরা দেখি, কিন্তু 365 ডেজ আমরা দেখতে পাই না, যার জন্য অবৈধ ব্যবসায়ীরা সাহস পেয়ে আবার রাস্তায় এসে ব্যবসা করেন। ওরা বলবে হয়তো ওদের রুটি রোজির ব্যাপার, কিন্তু ওদের সবার দোকান আছে, দোকান ছেড়ে বাইরে, মানে এটা একটা কি বলবো, একটা অসৌজন্য একটা মানে ব্যবসা হয়ে গেছে। তাহলে কি কাস্টমার কি দোকানের ভেতরে আর ঢুকছে না? যা আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গায় দেখি দোকানের ভেতরে প্রচুর জায়গা আছে, সেখানে টেবিল চেয়ার সাজানো আছে, কেন যাবে না কাস্টমার? সবাই যদি বাইরে মানে রাখে কাস্টমার, মানে এটা তো হতে পারে না, না এটা সভ্য সমাজে হতে পারে না। এটা কি হকার জোন? এই যে আমাদের কি গভর্নমেন্ট থেকে কি ডিক্লেয়ার করেছে যে এই নির্দিষ্ট এই জায়গা থেকে ওই জায়গা হকার জোন? সেরকম তো ডিক্লেয়ার করেনি, আমার তো জানার মতো নেই। কিন্তু সবাই বাইরে, দোকান থেকেও বাইরে আবার জিনিস ডিসপ্লে করছে মানুষের মানে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু এটা দিন দিন এত বেড়ে গেছে, এটা তো মানে রাস্তাগুলির সেই চাপ নিতে পারছে না, যেখানে মানুষ হাঁটার মানে কথা ফুটপাত, কিন্তু ওরা ব্যবসায়ীরা যদি জিনিসপত্র রেখে দেয়, মানুষ হাঁটবে কোথা দিয়ে? মূল রাস্তা দিয়ে হাঁটবে, মানুষও তো হাঁটবে, মানুষ তো আর বসে থাকবে না কোথাও বা দাঁড়িয়ে থাকবে না। তো এই সমস্ত অসচেতনা, মানে সচেতনতার অভাব, এগুলি আমাদের সবার মধ্যে আছে কম বেশি। ওকে, এখানে এটা একটা বিরাট বড় প্রশ্ন, যখন আমরা এই ধরনের ফুটপাথ, যাকে আমাদের যে কভার ড্রেনগুলোকে, এগুলোকে আমাদের শহরে ফুটপাথ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং তার উপর যখন এই ধরনের অবৈধভাবে এনক্রোচমেন্ট থাকে, তখন মানুষকে বাধ্য হয়ে চলে আসতে হয় রাস্তার ওপর। আমরা আরো কিছু চিত্র অবশ্যই আপনাকে দেখাবো, এবং বিশেষ করে এই যে বলছিলাম যে স্কুল, যখন সকালবেলা স্কুলের গাড়িগুলো যখন চলে, তখন আমরা একটা সময় বলা হতো যে স্কুল বাসগুলোকে যে এত বড় বাস ইউজ না করে ছোট বাস ইউজ করার জন্য, যাতে যেহেতু আমাদের রাস্তাগুলো ছোট। এখন আমরা দেখছি বা প্রায় যে প্রাইভেট স্কুলগুলো আছে, ম্যাক্সিমাম স্কুলে কিন্তু সেই বাসই ব্যবহার করছে, মানে ছোট বাসগুলি ব্যবহার করছে। আমরা বিভিন্ন স্কুল টাইমে, অফিস টাইমে আমরা দেখি, এখানে এখানে এই যে চিত্রটা দর্শক বন্ধুরা দেখছে, আমি একটু পিসিআরকে অনুরোধ করবো ফুল স্ক্রিনে চিত্রটা দেখানোর জন্য। এই যে চিত্রটা দেখাচ্ছে একটা স্কুল টাইমে কোনো একটি রাস্তায় এই অবস্থা, তাহলে সেই স্টুডেন্টরা তারা কিভাবে স্কুল ধরবে যখন রাস্তার এই পরিস্থিতি? এখন সেটাকে সামলানোর জন্য, যেখানে পাশাপাশি দুটো স্কুল আছে,
সেটাকে সামলানোর জন্য আমরা দেখি আমরা দেখছি যে একজন ট্রাফিক পুলিশকে হয়তো সেখানে ডিপ্লয় করা রয়েছে। এত বড় এলাকা, দুটো স্কুল, যেখানে প্রায় হাফ কিলোমিটার রাস্তা এই ধরনের যানজট হয়ে যায়, সেটার জন্য কি ট্রাফিক দপ্তরের কি এই মুহূর্তে কোনোভাবে জনবলের সংকট আছে বলে মনে করে? হ্যাঁ, অবশ্যই। আমি যতটুকু জানি, ট্রাফিক পুলিশের কর্মী সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। সেগুলি মানে আবার নতুন করে লোক ট্রাফিকে আসছে এরকম নেই, রিক্রুটমেন্ট অনেক কম। তাই শুধু ট্রাফিক কেন, ত্রিপুরা পুলিশের সব ক্ষেত্রেই লোকের অভাব আছে। যতটুকু হওয়া উচিত, হওয়া দরকার, সেই অনুপাতে লোক নেই। সেটা অন্য ব্যাপার, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। কিন্তু আরেকটা জিনিস কি, মানে যানবাহন কন্ট্রোলটাও করা উচিত। আগে যখন আমি এই জবে ছিলাম, তখন শুনতাম যে আগরতলা কিছু কিছু জিনিস, যেমন রিক্সার একটা নাম্বার ছিল যে এত হাজার রিক্সা শহরে চলতে পারবে, মিউনিসিপ্যালিটির রিক্সা। অনেক আগে রিক্সার লাইসেন্স থাকতো, অনেক আগে। এগুলি তো এখন দেখাই যায় না। প্রায় 20-25 বছর হলো এগুলি আর আমাদের চোখে পড়ে না। তো লাইসেন্স বোধহয় উঠেই গেছে এখন। তো যে যেটা পারে কিনছে, নামছে, রাস্তা তো একই রয়ে গেছে। তো রাস্তার ওপর চাপ, তাছাড়া মাল্টিপল টাইপস অফ মানে ভেহিকেল বলুন, রিক্সা বলুন, সমস্ত কিছু। এটা একটা মানে কি বলবো, কমপ্লেক্স সিচুয়েশন। আমাদের আগরতলা শহরের রাস্তায় সব ধরনের যানবাহনই চলে। তো আপনি ন্যাচারালি ভেহিকেলের যে গতি, একটা স্ট্যান্ডার্ড গতি, সেটা থাকে না, সেটা হারিয়ে যায়। কোথাও স্লো হচ্ছে, কোথাও স্পিডে যাচ্ছে। তাহলে এখানে কন্ট্রোলের ব্যাপারটা, মানে আপনি যেটা বলছেন যে কোনো কন্ট্রোল নেই, এই কন্ট্রোলটা করার দায়িত্ব কার? কারণ অবশ্যই সবার এখানে রুটি রোজগারের ব্যাপার রয়েছে। যারা রিক্সা চালাচ্ছেন, বা যারা টমটম চালাচ্ছেন, বা যারা ই ভেহিকেলগুলো চালাচ্ছেন, বা যারা অটো চালাচ্ছেন, দিন দিন যানবাহন বাড়ছে। এবং যানবাহন বাড়ছে থেকে বড় কথা হচ্ছে যে আমরা শহরের নাগরিকরা, বা আমরা যারা যানবাহন চালকরা, আমরা অতটা সচেতন নই। সবাই আমরা আগে যাওয়ার চেষ্টা করছি। আগে যেতে গিয়ে আমরা কিন্তু যানজটের একটা সৃষ্টি করছি। এখানে প্রশাসনিক কিছু ঘাটতি তো রয়েছে। কিছু কিছু জায়গাতে আমরা রাস্তা খুলে রাখা হয়েছে, যেগুলোকে সঠিক সময়ে বন্ধ করা হয় না এবং দ্রুত কাজ হয় না, তার জন্য সেখানে যানজট সৃষ্টি হয়। কিন্তু এই যে যানজট যে বৃদ্ধি হচ্ছে, এটাকে কে কন্ট্রোল করবে এবং কিভাবে কন্ট্রোল করবে? এটা কি আমরা বলে দিতে পারি যে এর থেকে বেশি যান চলবে না আগরতলা শহরে? না, সেরকম ভাবে তো মানে রেস্ট্রিকশন আনা যায় না, কারণ ভেহিকেলগুলি তো সেল করছে বিভিন্ন কোম্পানিগুলি, ম্যানুফ্যাকচারিং হচ্ছে। আমাদের করতে হবে রাস্তা সৃষ্টি করতে হবে, না নতুন নতুন রাস্তা সৃষ্টি করতে হবে, শহর আরো এক্সপ্যান্ড করতে হবে। ফ্লাইওভারের বিবেচনা আরো কয়েকটা করা যায় কিনা শহরে, যেখানে যেখানে যানজট বেশি হচ্ছে। স্কুল তো থাকবেই। আমরা রিং রোডের কথা শুনছিলাম অনেক বছর ধরেই আগরতলা শহরে। রিং রোড হলে কোন ধরনের সুবিধা হবে? রিং রোড মানে শুনে তো আসছি অনেক বছর ধরে, কিন্তু বাস্তবায়িত কবে হবে, কমপ্লিট হবে আমি জানি না। এবং রিং রোডের হলেই তো হবে না, তার প্রশস্ততা কতটুকু সেটা একটা ব্যাপার। কোন দিক দিয়ে হচ্ছে, প্রশস্ততা যদি না থাকে রোডের, শুধু একটা রোড করে কোনো লাভ হলো না। সঠিক প্রশস্ততা থাকতে পারে, যাতে যানবাহন যেতেও পারে, আসতেও পারে। বাঁধের পাড় দিয়ে শুনেছিলাম আমি, এখন জানি না কি অবস্থায় আছে। বাঁধের যা অবস্থা, সেই রকম প্রশস্ততা কোথায়? সেখানে তো সব ধরনের যানবাহন উঠতেও পারবে না রিং রোড দিয়ে। ঠিক, রিং রোড হলে কিছুটা হয়তো যারা মানে দূরে যাবেন, তারা হয়তো শহরটাকে অ্যাভয়েড করে সেই রিং রোডটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু যারা শহরের মধ্যে, যাদের কাজ বা শহরের এই যানজটের মধ্যে দিয়ে বেরোতে হবে, তাদের তো যতক্ষণ না রাস্তা বড় হচ্ছে, কিংবা যতক্ষণ না এই বিশৃঙ্খলা যেটা সৃষ্টি হয় সেটাকে যদি কন্ট্রোল করা যায়, ততক্ষণ তো তাদের কোনো নিস্তার নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছেন যে জনবল তো অবশ্যই ট্রাফিক দপ্তরে আমরা দেখছি কম, কারণ কিছু কিছু এলাকায় আমরা দেখছি যে শুধু অফিস টাইমগুলোতে বা যখন ভিআইপি মুভমেন্ট হয় তখনই ট্রাফিকদের দেখা যায়। তাও আবার আমরা টিএসআর কে দিয়ে দেখি ট্রাফিকদের কাজ করানো হচ্ছে। কিন্তু সারাদিনে বা বিভিন্ন সময়ে বা বিভিন্ন একটু যদি যেখানে ভিআইপি মুভমেন্ট নেই সেসব এলাকাতে কিন্তু প্রচুরভাবে যানজট হচ্ছে, কিন্তু কোনোভাবে
সেখানে আমরা সেই অর্থে ট্রাফিক দেখি না। আরেকটা জিনিস খেয়াল করুন, যখন আমাদের আগরতলা শহরের যে মেইন রাস্তা, যেটা প্রাণ মেইন রোড, যেটা আমরা উত্তর ভিট থেকে সার্কিট হাউস হয়ে যেটা মহাকরণের দিকে যায়, এই রাস্তায় যখন আমরা কখনো কোনো রাজনৈতিক দলের যখন সমাবেশ বা ডেপুটেশন বা এই ধরনের কোনো কর্মসূচি যখন থাকে, তখন এই রাস্তাটাকে বন্ধ করে দেওয়া হয়, মেইন রাস্তাটাকে। এবং এটা রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার তখন পাশাপাশি তখন চাপ পড়ে যাচ্ছে অভয়নগর দিয়ে যে রাস্তাটা শহরে আসে, জিবি থেকে অভয়নগর দিয়ে, এবং বরজলা দিয়ে যে রাস্তাটা আসে রামনগর হয়ে, এবং তার ওরা হচ্ছে ইন্দ্রনগর হয়ে যে রাস্তাটা ধলেশ্বর যাচ্ছে। ভার্চুয়ালি কেউই যেতে পারে না, আলটিমেটলি কেউ যেতে পারে না, সেই সমস্যাটা সেই জায়গাটাতে হচ্ছে। তাহলে এগুলো থেকে কিভাবে নিস্তার পাবো আমরা? দিন দিন তো সবকিছু বাড়ছে, আরো তো জ্যাম হবে। হ্যাঁ তাই তো হচ্ছে। আপনার রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক ধর্ণা সমাবেশ সবই তো রাস্তার ওপর হচ্ছে। এটা একটা কালচার হয়ে গেছে না। আপনি দেখুন আমাদের রবীন্দ্র ভবন এলাকায় রাজনৈতিক দলগুলিও সমাবেশ করবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সবকিছুই যদি রাস্তায় হয়, যেখানে আমাদের এত রাস্তা নিয়ে এত সমস্যা, এত যানজট, তাহলে তো আমাদের মানে শহরবাসীর যন্ত্রণাটা আরো বেড়ে যায় আর কি। আর একবার একটা সমাবেশ কোনো রাজনৈতিক দল রাস্তার ওপর করলো বা রাস্তাটা ব্লক করে দিল, তাহলে এটার এফেক্ট অন্তত 4-5 ঘন্টা আগরতলা শহরে থাকে। যে যানজটটা মানে সৃষ্টি হয় তার সেটা ক্লিয়ার হতে আরো 4-5 ঘন্টা সময় লেগে যায়। এই 4-5 ঘন্টা যারা এরকম বেকায়দায় পড়ে, তারা ওনাদের কষ্ট যে কি, মানে কার কি আটকে যায় সেই জ্যামে পড়ে, ইভেন অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। একদম। তো এটা সবার ভেবে দেখা দরকার এবং সত্যিকারেই ব্যবস্থা নেওয়া দরকার। মানে আমরা তো দেখে আসছি, কিন্তু সেই অনুপাতে কাজ করতে হবে। বিশেষ করে সরকারি দপ্তরগুলিকে আরো ভাবনা চিন্তা করে সঠিক প্ল্যান প্রোগ্রাম করে কিভাবে আগরতলা শহরকে আরো যানজট মুক্ত করা যায়। সেখানে পুলিশের যেরকম দায়িত্ব আছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব আছে, মিউনিসিপ্যালিটির দায়িত্ব আছে, এবং যারা ইমপ্লিমেন্টিং অথরিটি, রাস্তা তো আর ট্রাফিক পুলিশ করবে না, পিডব্লিউডি বলুন বা যারা আছেন দায়িত্বে, সবার ভাবনা চিন্তা করে একটা মানে দীর্ঘ মেয়াদী একটা প্রোগ্রাম করে। আমরা মাঝে মধ্যেই কিছু কিছু দেখি, কিছু কিছু ইনিশিয়েটিভ দেখি দাদা। এই যে এখন বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু রাস্তায়, বিশেষ বিশেষ রাস্তায়, সেখানে রিক্সা বা ই ভেহিকেলগুলো, সেগুলোকে প্রবেশ করতে দেওয়া হয় না বিশেষ কোনো একটা সময়ের মধ্যে। এগুলোতে কি কোনো কাজ আসবে? এগুলো কি এক্সপেরিমেন্ট করা হচ্ছে, নাকি এগুলো একটা বৃহত্তর প্ল্যানের একটা অঙ্গ হিসেবে আপনি মনে করেন? আপনি যখন জব করতেন বা আপনি যখন ছিলেন চাকরিতে, তখন কি এইসব ধরনের প্ল্যান হতো? মাঝে মাঝে হতো। এখন যেটা রিক্সাকে আটকে দেওয়া হচ্ছে, এই রিক্সা বা রিক্সাকে পিক টাইমে দেখছি ডাইভার্ট করে দিচ্ছে বা নির্দিষ্ট কিছু রাস্তায় ঢুকতে দেওয়া হয় না। সেটা হয়তো অফিস যাত্রী বা স্কুল ফেরত বা স্কুলে যাওয়ার স্টুডেন্টদের একটু সুবিধে করে দেওয়ার জন্য, যাতে শহরে যানজট মুক্ত রাখা যায়, তার জন্য একটা স্টপ গ্যাপ একটা অ্যারেঞ্জমেন্ট ট্রাফিক পুলিশ থেকে করা হচ্ছে। তো এটা খারাপ না, কিন্তু রিক্সাওয়ালাদের কষ্ট হচ্ছে। আবার ওরা হয়তো সেভাবে কাস্টমার পায় না বা ঘুরিয়ে নিয়ে পরিশ্রম করে নিয়ে রাস্তাটাকে। তো প্রবলেম সব দিকেই আছে কম বেশি। ওকে, আমাদের এই যে শহরে যে ডিভাইডার রয়েছে আমাদের, এখন আমরা দেখি প্লাস্টিকের যে ডিভাইডার ব্যবহার করা হয় বা ওয়ান ওয়ে করে দেওয়া হয়, এটাতে কি কোনো ধরনের আপনার মনে হয় যে এটাকে যদি আমাদের কিছু কিছু রাস্তাকে যদি ওয়ান ওয়ে করে দেয়? একটা সময় ছিল আমরা দেখতাম অফিস টাইমে এই যে কর্নাল চুমুনি থেকে হারাদন সংঘ যে এই যে প্যাসেজটা, এটাকে ওয়ান ওয়ে করে দেওয়া হতো। যাওয়ার সময় এদিকটা খোলা, আসার সময় এদিকটা খোলা। এখন ওদিক থেকে বন্ধ। এখন এই ধরনের যদি কোনো উদ্যোগ নেওয়া হয়, তাতে কি কোনো ধরনের লাভ হবে বলে একজন আপনি মনে করেন? না, আমার মনে হয় ওয়ান ওয়ে করার সুযোগ খুব মানে বেশি রোডে করার সুযোগ নেই। কারণ একটা রোড থেকে আপনি যদি গাড়ি স্টপ করে দেন বা ওয়ান ওয়ে করে দেন, আরেকটা রোডে গিয়ে চাপ পড়ছে। তো ওই রোডটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওদিক দিয়ে যারা ঘুরে যেতে হয়, দেখা যাচ্ছে আলটিমেটলি ওরা ঘুরে যেতে পারে না। যে আপনি যেটা বললেন, সমাবেশ যদি কেউ সার্কিট হাউস এরিয়াতে করে, তাহলে বন্ধ হয়ে যায় রোড, অভয়নগরে দিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু আসা যাওয়ার রোড এতই প্রশস্ততা কম, একটা বাস গাড়ি ঢুকলে কেউই আর ভার্চুয়ালি কেউ যেতে পারে না। তো এটা একটা সাংঘাতিক সমস্যা। আর
ওয়ান ওয়ে মানে অনেকগুলি রোডে এখনো আছে, যেমন আমি বলছি বিদুরকর্তা চৌমুহনী থেকে টিআরটিসি অবধি এটা ওয়ান ওয়ে রোড আছে। কিন্তু এটা কেন করা হয়েছে, এটা মেইনলি যতটুকু আমি জানি ওই যে সিএনজি গ্যাস স্টেশনের জন্য করা হয়েছে। গাড়ির যে একটা লাইন থাকে রাস্তার উপর, এখানেও আমার বলার থাকবে এই যে সিএনজি স্টেশন আপনি বলুন, এই যে আমাদের যেখানে আছে দূরদর্শনের সামনে যেটা আছে বড় সিএনজি স্টেশন, টিআরটিসির এখানে আছে, মানে যেখানে গাড়ির পার্কিং দেওয়ার জায়গা নেই সেখানে সিএনজি স্টেশন করা হয়েছে। যার জন্য ওই পাশ দিয়ে যারা রোডে চলাফেরা করছে আমরা সবাই ভুগছি। মানে সারা দিন সারা রাত্রি এখানে গাড়ির একটা লাইন থাকে, যে লাইনটা রাস্তার উপর থাকে, রাস্তা অকুপাই করে গাড়ির লাইন হচ্ছে। পাশ দিয়ে আবার মানে নর্মাল যে গাড়ি যাওয়া আসা দুটোই হচ্ছে। তো রাস্তার তো সেই প্রশস্ততা কোথায়, এগুলি ভেবে দেখা দরকার। সিএনজি স্টেশন কোথাও শিফট করা যায় কিনা বা সম্ভব মানে হবে কিনা। প্লাস এই যে সিএনজি ফিলিং স্টেশন আরো কয়েকটা করলে হয়তো মানে রোডের এই যে গাড়িগুলি দুটো জায়গায় জমায়েত হচ্ছে সেগুলি ভাগ হয়ে যায়, যদি আরো কয়েকটা করা যায়। হয়তো আছে, রাধানগরে আছে, কোথাও কোথাও ওইদিকে একটা আছে বৃদ্ধিনগর। রাধানগরের সিনারিওটা আবার একটু অন্যরকম। রাধানগর যে বাস স্ট্যান্ড, একটা বিশাল বাস স্ট্যান্ড তো সেখানে রয়েছে, সেখানে মানে গাড়ির স্ট্যান্ড রয়েছে, মোটর স্ট্যান্ড। কিন্তু আমরা দেখি মোটর স্ট্যান্ডের বাইরে সেখানে রাস্তা অনেকটা প্রশস্ত এবং সেখানে মাঝখানে ছোট্ট একটা ডিভাইডার আছে, তারপর আবার রাস্তা দুদিকে। কিন্তু সেখানে তো এনক্রোচমেন্ট প্রচুর। সেখানে আমরা দেখছি বাইরে রীতিমতো বাস স্ট্যান্ড, জিপ স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, সবগুলো স্ট্যান্ড বাইরে চলে আসছে। আর আলটিমেটলি তাহলে রাস্তা এখানে বড় করে লাভটাই বা কি? এই যে বললাম সচেতনতার অভাব, সেখানে অফিস যাত্রী প্যাসেঞ্জাররা স্ট্যান্ডের ভেতর না গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। তো যার জন্য একাংশ গাড়িওয়ালা ভাবে আমি যদি বাইরে দাঁড়াই প্যাসেঞ্জার বেশি পাই, এবং তাই হচ্ছে। সবাই দাঁড়িয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, রাস্তা থেকে উঠবে, কিন্তু মানে 5 হাত দূরেই হচ্ছে স্ট্যান্ড, মানে গাড়ির একদম স্ট্যান্ড। তো সেখান থেকে সিস্টেমেটিক্যালি ওঠো না, সবাই মিলে উঠলেই তো সারে, গাড়িও আবার বেরোতে হয় না। দুপক্ষেই গাড়িওয়ালারও ইসে আছে, অসচেতনতার অভাব আছে, যাত্রী সাধারণেরও আছে। সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকে যে আমি ওখান থেকেই যাব এবং ওখানেই নামবো। ঠিক, তার জন্য এই সমস্যার সমাধান কোথায় এবং কিভাবে হবে সেটা নিয়ে অবশ্যই অনেকেই যারা বিশেষজ্ঞ এবং সচেতন মহল তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কারণ কোনোভাবেই এই জিনিসটাকে, আগরতলা শহরকে তো মানে এই মুহূর্তে তো রাস্তা সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না, কিন্তু দিন দিন তো যানবাহন বাড়ছে, তো দিন দিন এভাবে যানজট বাড়বে, তাহলে কিভাবে এর থেকে মুক্তি পাবো আমরা, সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করতে হবে। একটা জিনিস বলা হচ্ছে, অনেকেই বলছেন যে এই যে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, সিসি ক্যামেরাতে কি ট্রাফিক যানজট কমানোর কোন রকম সুবিধা আছে? সিসি ক্যামেরা দিয়ে যানজটটা দেখা যায়, হয়তো অফিস থেকে দেখতে পারবে, দেখে ওখানে প্রম্পট একটা অ্যাকশন নিতে বা রিএনফোর্সমেন্ট করা যায়। যে রোডটাতে যানজট হচ্ছে সেখানে রিএনফোর্সমেন্টের ডাইরেকশন অফিস থেকে দিতে পারে ফিল্ডে যারা আছে ওদেরকে, এটা একটা অ্যাডভান্টেজ। আর দ্বিতীয় হচ্ছে সিসি ক্যামেরা মেইনলি হচ্ছে মানে অফেন্সকে মানে ডিটেক্ট করার জন্য, কোন গাড়িটা কি অফেন্স করছে, বা সিসি ক্যামেরাগুলি অনেক সময় ক্রিমিনালসদেরও ধরতে সাহায্য করে। তো এটা হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু যানজট মানে যেটা হচ্ছে সেটা যে রিজনসগুলি আমরা এতক্ষণ ডিসকাস করলাম, অনেক অধিকাংশই হচ্ছে বেআইনি ব্যাপার। এনক্রোচমেন্ট একটা বেআইনি ব্যাপার, কিন্তু এখন বেআইনিটাকে যদি মানে আমরা বেআইনি দেখছি কিন্তু অ্যাকশন নিচ্ছি না, তাহলে তো হবে না। বেআইনিটা বেআইনি, বেআইনিটা তো বেআইনি। হ্যাঁ, বেআইনিটা মানে বেআইনিটা আমার রাইট হয়ে যাচ্ছে। আমি বেআইনি ভাবে ব্যবসা করছি, রাস্তায় মানে জিনিসপত্র মেলে আমি ব্যবসা করছি, এটাই আমার রাইট। এটা হতে পারে না। না, বেআইনি তো বেআইনি, বেআইনিটা আইনি কেন হবে? আমি অ্যালাউ করা মানেই তো আইনি হলো না। তাহলে এটাতে এই যে আমরা মাঝে মধ্যে প্রশাসনকে কিছু উদ্যোগ নিতে দেখি এবং সেখানে এই যে এনক্রোচমেন্ট গুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়, কিছু কিছু রেড হয় এবং কিছু কিছু কাজ করা হয়, করার পর আবার যথারীতি দুদিন পর আবার একই জায়গায় চলে আসে। বিশেষ করে এই যে এনক্রোচমেন্ট গুলো মানে মেইন শহরের যে মেইন রাস্তাগুলোতে ব্যবসা জিনিসপত্র যে বসানো হয়, তো তাতে কি আলটিমেটলি সমাধান কোনো জায়গায় আপনারা দেখেন না? বা আপনারা তো ধরুন আপনি এই দপ্তরে ছিলেন, আপনি কাজ করেন ট্রাফিক দপ্তরে,
আপনাদের কি মনে হয় যে এইরকম ভাবে করলে কখনো মনে হয়েছে যে এটা করলে হয়তো আমাদের এই সমস্যা থেকে আমরা আসলে মুক্তি পেতে পারি? এখানে ধরুন এই যে আপনি মানে এখানে অনেক সময় মানবিকতার ব্যাপারটা এসে যায়, যে আপনি যার দোকানটা ভাঙতে যাচ্ছেন এনক্রোচমেন্টের জন্য, সেখানে একটা মানবিক ব্যাপার এসে যায় বা ওই সমস্ত প্রশ্ন এসে যায়। তাই হয়তো মাঝে মধ্যে পিরিয়ডিক্যালি রেড হয়, কন্টিনিউয়াস রেড হয় না, যার জন্য হয়তো আজকে গিয়ে দোকানটা উঠিয়ে দিল, 5 দিন পরে আবার দোকানটা লেগে গেল, আবার 8 মাস চললো, আবার একদিন গিয়ে ভেঙে দিল, ওরকম হচ্ছে মানবিকতার দৃষ্টিকোণ থেকে। তো এখন অবশ্যই যখন কোনো গরিব মানুষের, দরিদ্র মানুষের দোকান ভাঙা হয় বা দোকান এনক্রোচমেন্ট হয়, তখন অবশ্যই আমরাও তখন প্রশ্ন তুলি যে কেন হয়। কিন্তু প্রশ্নটা তো এটাই, যখন কোনো প্রাইভেট কার দাঁড়ানো থাকে এবং একটা প্রাইভেট কার যখন কোনো ধরনের ফুটপাতে দাঁড়িয়ে থাকে, তখন মানুষ এই ফুটপাতটাকে ব্যবহার করতে পারে। এখানে কি ধরনের মনিটরিং হচ্ছে এবং এখানে কি ধরনের মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? পদক্ষেপ তো করা আর লঘুর ব্যাপার না, পদক্ষেপ হচ্ছে কন্টিনিউয়াস ড্রাইভ মানে দিতে হবে, বেআইনিভাবে পার্কিং যাতে না হয়। আর যেটা আমরা আজকের আলোচনার প্রথম দিকে বলছিলাম যে পার্কিং প্লেসগুলি গ্যারেজ হয়ে গেছে, এগুলি বন্ধ করতে হবে। আপনি এনক্রোচমেন্ট, পার্কিং, যারা কাজের স্বার্থে শহরে বের হয় ক্ষণিকের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা গাড়ি রাখার, ওদের তো গাড়ি রাখার জায়গা দিতে হবে। কিন্তু যারা পার্মানেন্টলি গ্যারেজ করে নিচ্ছে দিনের পর দিন, বছর পর বছর ওই জায়গাটা অকুপাই করছে, গাড়ি ঢেকে রাখছে রাত্রিবেলাও, এগুলি না সরালে তো আপনি যারা ক্ষণিকের জন্য রাস্তায় শপিং এর জন্য আসছেন, কাজের জন্য আসছেন, গাড়িটা রাখবো কোথায়? ন্যাচারালি আমি জায়গা না পেয়ে, আমার তো কাজ করতে হবে, বাড়ি থেকে পেট্রোল পুড়ে আমি এসছি, রাস্তায় রেখে আমি শপিং করব আমার, এবং সবাই রাখবে, সেই জন্যই যানজট। এই সমস্ত এনক্রোচমেন্ট এবং পার্কিংগুলি যদি ঠিকঠাক করা যায়, তাহলে আমার মনে হয় অনেক ফ্রি হয়ে যাবে আগরতলা শহরে যানজট এখন যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এখন ড্রেনের একটা বড় কাজ হচ্ছে শহরে, এগুলিরও দরকার আছে। ড্রেনগুলি কাভার্ড হচ্ছে, আমাদের মানে খোলা ড্রেনের জন্য যা মশার উপদ্রব, আমরা এখানে আলোচনার বাইরে বলছি, মশার উপদ্রব এগুলি হয়তো কমবে কাভার ড্রেন। তো কাজও চলতে থাকবে এবং সাময়িক তো অস্বস্তি হবেই, কাজ এত ব্যাপক মানে আকারে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ড্রেনের কাজ হচ্ছে এখন, প্রায় সব রাস্তার উপরই ড্রেনের কাজ। একটা ছোট্ট বিষয় আছে, আপনি যখন ড্রেনের কথা তুললেন দাদা, এই যে ড্রেনের যে কাভার ড্রেন গুলো যে হচ্ছে, সেটা সাইন্টিফিক্যালি এটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করছেন, এবং ট্রাফিক দপ্তর থেকেও এটা নিয়ে আপনারা কোনোভাবে, ট্রাফিক দপ্তর ভাবছে কিনা আমি জানি না, আপনাদের ভাবনার বিষয় নিয়ে এটা রাস্তা থেকে অনেকটা উঁচুতে হচ্ছে কাভার ড্রেনগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে আগে অনেক সময় আমরা দেখতাম কি এই যে স্পেসটা, কাভার ড্রেন যতটুকু স্পেস নিল, অনেক সময় অনেকেই গাড়ি পার্ক করতে গিয়ে, আপনি তো বলছেন যে রাস্তায় রাখছে, হয়তো ওই জায়গাটাকে ব্যবহার করা হতো, কাভার ড্রেনের জায়গাটাকেও ব্যবহার করে নিতেন। কিন্তু এখন কিন্তু আর কাভার ড্রেনের ওপরে উঠতে পারছেন না গাড়িটাকে, তাহলে রাস্তার ওপরেই রেখে দিচ্ছেন অনেকে। তাহলে এখানেও কিন্তু আবার একটা যানজটের মানে আরেকটু স্পেস বাড়লো, তাহলে মানে এটা একটা কারণ হয়ে দাঁড়াবে আগামী দিনে। তাহলে এটা তো মানে এরকমও হতে পারে যাতে মানুষ মানে রাস্তার উপরটা, মানে যেটা ড্রেন হচ্ছে এটার উপরে যাতে গাড়ি পার্কিং না করতে পারে, সেই জন্য উপরে হতে পারে, আই এম নট শিওর, ঠিক আছে, হতে পারে। তো মানুষ যাতে হাঁটতে পারে ওই অংশ দিয়ে, যদি এটা ফুটপাথ হিসেবে ব্যবহার করা হয়, সেরকমও হতে পারে। যদি তাই হয়, মানুষ যদি হাঁটতে পারে, তাহলে নিশ্চয়ই সেটা মানুষের জন্য ভালো হবে। কারণ সেটাও যদি এনক্রোচড হয়ে যায় অন্যভাবে, যে মানুষ হাঁটছে আমি এনক্রোচ করে ফেললাম, কারণ একটা জায়গায় যদি কোনো কিছু আটকে যায়, তাহলেই মানুষকে আবার রাস্তায় নেমে যেতে হবে। এবং যতক্ষণ না ফুটপাতের রেলিং থাকছে, মানুষ রাস্তা দিয়ে নেমে যাওয়ারটা সম্ভাবনাটা বেশি থাকে। আর একটা শেষ প্রশ্ন, আগরতলা শহর এবং আগরতলা মিউনিসিপ্যালিটি এলাকা সম্প্রসারণের একটা প্রস্তাব হয়েছে, যতটুকু শোনা আছে যে প্রায় 49টা পঞ্চায়েত আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, আরও কয়েকটা ওয়ার্ড বেড়ে যাবে। তো এটার সঙ্গে অবশ্যই নাগরিক পরিষেবা যুক্ত রয়েছে। আগরতলা শহরের যানজট কোনোভাবে এফেক্টেড হতে পারে, মানে কম বা বেশি হতে পারে বলে মনে করেন? মিউনিসিপ্যালিটি এক্সটেন্ড হলে ধরুন এটা আগরতলা শহরটা আরো ছড়াবে, কিন্তু
রাস্তা যদি না বাড়ে তাহলে তো ওই এক্সটেনশনের যানজটের ক্ষেত্রে ওই এক্সটেনশন কোনো কাজে আসবে না। আচ্ছা। এটা হবে মানুষের সুবিধার জন্য, সার্বিকভাবে মানুষের সুবিধার জন্য এক্সটেনশন দরকার। ওই এলাকার মানে যেগুলি এখন পঞ্চায়েতের আন্ডারে আছে, মিউনিসিপ্যালিটি মানে আওতাভুক্ত হলে হয়তো মানুষের সুবিধা বাড়বে, অন্যান্য ব্যাপারে সুবিধা বাড়বে। কিন্তু রাস্তা যদি না বাড়ে তাহলে এই যে যানজট মানে সমস্যার সমাধান খুব একটা হবে না। মেইন হচ্ছে আমাদের সেন্ট্রাল এরিয়া, আগরতলার সেন্ট্রাল জোনটা যদি, হ্যাঁ কেন্দ্রবিন্দু সেন্ট্রাল জোন, এটা আপনি এদিকে বলুন নর্থ গেট, সার্কিট হাউস থেকে ওইদিকে আমরা ধরলাম মানে আশ্রম চমুনি, এদিকে আপনার বাজারঘাট অবধি ধরি বা সিদ্ধি আশ্রম অবধি ধরি, ওইদিকে রামনগর, শঙ্কর চমুনি, দুর্গা চমুনি, ওই এরিয়া, এই যে মাঝখানের যে জোনটা, এই জায়গাটায় রাস্তা কিভাবে মানে বর্ধিত করার তো আমি তো কোনো স্কোপ দেখছি না, শুধু ফ্লাইওভারের একটা চান্স রয়েছে। আমরা আপাতত রাস্তা বর্ধিত দেখছি। অভয়নগরের যে রাস্তাটা, জিবি থেকে অভয়নগর যে রাস্তাটা শহরের দিকে যেটা আসে, সেটা অভয়নগর রোড যেটাকে আমরা বলি, সেটাকে আমরা বর্ধিত হতে দেখছি। কিছুদিন আগে আমরা জিবি বাজার থেকে ধলেশ্বরের যে রাস্তাটা, সেখানে আমরা কিছু দেখেছি এনক্রোচমেন্টগুলোকে খালি করানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে, সেখানে রাস্তাটা বড় হয়েছে। তবে সেই রাস্তাটা খুব একটা বেশি যানজট হয় না, সেটা অনেক বড় রাস্তা এবং মানুষ সেটা খুব বেশি একটা ব্যবহার করেন। কিন্তু আমাদের মূল যে আপনি যে কথাটা বলছেন যে সেন্ট্রাল জোনের যে মেইন জায়গাগুলো, বিশেষ করে আমরা এই যে নর্থ গেট থেকে যখন আমরা হারাদন সংঘ হয়ে কর্নাল চৌমনি অব্দি আসছি, এই রাস্তাটা, শঙ্কর চৌমনি থেকে বিজয় কুমার চৌমনি হয়ে কর্নাল চৌমনি অব্দি আসছে যে রাস্তাটা, এইসব রাস্তাগুলোকে বড় করার, এখানে কভার ড্রেন হয়েছে কিন্তু কভার ড্রেন সেখানে এনক্লোজড হয়ে রয়েছে, এইগুলোকে আগামী দিনে কোনোভাবে বড় করার যদি সুবিধা থাকে তাহলে কি কোনোভাবে কমবে, মানে আমাদের এই যানজট? হ্যাঁ, বড় হলে তো অবশ্যই কমবে। আর কিছু কিছু মোড় আছে, যেরকম আপনি বললেন শঙ্কর চৌমনি, ওই পাশটায় আমিও থাকি ওই অঞ্চলে, ওখানে যে ক্রসিংটা আছে যেখানে এখন ট্রাফিক সিগন্যালও আছে, এখানে প্রচন্ড সিগন্যাল ভায়োলেশন হয়। এক নম্বর সিগন্যাল ভায়োলেশন, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বিজনেস সেন্টার এখন বেড়ে গেছে, ডক্টরস চেম্বার, বিজনেস সেন্টার এগুলি বেড়ে গেছে, যার জন্য অটো বা টমটমগুলি মানে মোড়টার মধ্যেই দাঁড়িয়ে থাকে প্যাসেঞ্জারের আশায়। তো এটা একটু দেখতে হবে ট্রাফিক দপ্তরকে। হ্যাঁ, একদমই সরু, এটা সরুর কারণ হচ্ছে এখানে ব্রিজ আছে, যেটা শঙ্কর চৌমনি থেকে দুর্গা চৌমনি যেতে ব্রিজ আছে, ওই মোড়গুলি আরেকটু প্রশস্ত করার সুযোগ আছে, মানে ব্রিজগুলি বা ব্রিজের যে রেলিংগুলি একটু ছড়িয়ে দিলে মুখগুলি, তাহলে গাড়ি টার্ন নিতে বা যেতে সুবিধা হবে। তো এগুলি একটু কর্তৃপক্ষ, ছোট ছোট কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কারণ এদিক দিয়ে অনেক বড় বড় স্কুল বাস, আপনার কলেজ বাস, এগুলি যাতায়াত আছে, আর বাসগুলি যখন আসে না একসঙ্গে 3-4টে এসে যায়, হ্যাঁ এফেক্টেড হয়ে যায়, কারণ বাসগুলি তো আবার প্যাসেঞ্জার নামায়, তো স্টুডেন্টদের নামায়, প্যাসেঞ্জার না স্টুডেন্টদের নামায়, তো একটা কয়েক সেকেন্ডের একটা হল্ট হয়, ওই সময় এখানে একটা প্রচন্ড কনজেশন হয়। হয়তো সবুজ সিগন্যালে যারা যাওয়ার সুযোগ পেয়েছে ওরা যেতে পারে না, আবার রেড এসে যায়, তো রেড এসে যায় যেতে পারে ন্যাচারালি, আরেকদিকে সবুজ সিগন্যাল মানে খুলে যায়, তো কেউই যেতে পারে না। তো এটা মেইনলি আমি দেখছি ওই জায়গাটা আপনার এই বিকেলবেলায় খুব জ্যাম হয় এবং অনেকক্ষণ থাকে এটা। শঙ্কর চৌমনি ওই বাঘগুলি একটু ইমপ্রুভ হলে যানজটটা আর একটু মানে বেটার হবে। সিগন্যালিং ব্যাপারটা, যে সিগন্যালিংটা কি কোনোভাবে আমাদের যানজটকে মানে কম করতে সাহায্য করছে বলে মনে করেন? সিগন্যালিং কি ঠিকঠাক ভাবে চলছে? সিগন্যালিং তো চলছে ঠিক আছে, কিন্তু মানে কতগুলি সিগন্যালিং লাগানো হয়েছে যেগুলি মানে দেখবেন শুধু ইয়েলো ব্লিঙ্ক করছে, এগুলি কেনই মানে পাবলিক মানি খরচ করে কেনই লাগানো হলো যদি এগুলি না চালানো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা অসুবিধা আছে, আগরতলা শহরের ক্রসিংগুলি মানে সেন্ট্রাল জোন যেখানে সিগন্যালগুলি লক্ষ্য করা যায়, এত ক্রসিংগুলি মানে ক্রসিং টু ক্রসিং ডিস্টেন্স এত কম, যার জন্য আমার মনে হয় জ্যাম আরো বেশি হচ্ছে।
ঠিক, মানে এই ক্রসিং থেকে গিয়ে ওই ক্রসিং আগে যেটা ট্রাফিক পুলিশ ম্যানুয়াল সিগন্যাল দেখাতো, হাতে বোর্ড নিয়ে বা হাত দিয়ে যে সিগন্যাল ম্যানুয়াল, যদিও আজকালকার কোথাও মানে সভ্য শহরে ম্যানুয়াল চলে না, এটা দেখতেও দৃষ্টিকটু লাগে। তো তখন কিন্তু এত জ্যাম হতো না, কারণ ম্যানুয়াল সিগন্যালে কি হয়, মানে দুপাশ একসঙ্গে খোলা থাকে। এখন তো সিগন্যাল একটা একটা দিক করে ছাড়ে, যার জন্য গাড়ি যেটা থেমে থাকে, যে সাইডে 3টে সাইডে থেমে থাকে, লেসটা অনেক দূর চলে যায়। তো এই জন্য কোথাও কোথাও দেখবেন যেদিন মানে ধরুন একটা ইম্পর্টেন্ট ক্রসিং এ কখনো কখনো দেখা যায় সিগন্যাল মানে হয়তো ট্রাফিক পুলিশ থেকে এগুলি কন্ট্রোল করে শুধু ইয়েলো দিয়ে দিল, মানে ফ্রি করে দিল, তো দেখবেন তখন কোনো জ্যাম থাকে না। অনেক সময় হয় জ্যাম থাকে না, কিন্তু যেই সিগন্যাল চালু হলো আবার জ্যামটা শুরু হয়ে যায় আস্তে আস্তে। তো নানাবিধ সমস্যা আছে, এবং আছে বলতে ওই আমার মনে হয় এটার একটা বড় কারণ হচ্ছে সিগন্যাল নিয়ে অনেকক্ষণ মানুষ স্টপে থাকে, কারণ একটু গিয়ে কোঅর্ডিনেশন নেই, মানে এটার সঙ্গে এই সিগন্যালটার সঙ্গে পরের সিগন্যালটা কোঅর্ডিনেশন। যেমন এখানে আরএমএস চমনি থেকে আপনি ছাড় পেলেন গ্রিন গিয়ে, আবার আইজিএম এ গিয়ে স্টপ হয়ে যাচ্ছেন, কতটুক জায়গা। এই আপনি এদিক থেকে ধরুন, আইজিএম থেকে আসার সময় এখান থেকে মন্ত্রীবাড়ি রোডে ক্রসিং একটা সিগন্যাল, আবার আপনি একটু গেলেন, তারপর হচ্ছে আবার আরেকটা সিগন্যাল যেটা পেট্রোল পাম্পের দিকে ঢুকলো, তারপর একটু যান ওরিয়েন্ট চৌমনি সিগন্যাল, তারপর একটু যান জ্যাকসন সিগন্যাল। এই মানে কটা সিগন্যাল পাচ্ছেন এখানে? এখানে 4টে সিগন্যাল হয়ে গেল, তো কতটুক রাস্তা, তো এটা একটা অস্বস্তিকর ব্যাপার, কিন্তু এটাও মানতে হবে, সিগন্যাল তো মানতে হবে সবার। দাদা, ট্রাফিক এবং সাধারণ জনগণের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর জন্য কোন ধরনের উদ্যোগ কি আগে নেওয়া হতো, বা এখনো কি সেটা নেওয়া হয় যদি আগে নেওয়া হতো? এখন এগুলি তো হচ্ছে পুলিশ পাবলিক মানে যে রিলেশনশিপ তৈরি করার জন্য অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতো, এখনো নিশ্চয়ই হচ্ছে, এখন তো আর আমি রিলেটেড না, তো নিশ্চয়ই হচ্ছে অ্যাওয়ারনেস, কিন্তু অ্যাওয়ারনেস জনসচেতনতা এগুলি আরও বাড়ানো দরকার, কারণ যেগুলি দেখানো হচ্ছে শেখানো হচ্ছে সেগুলি যদি রাস্তায় রিফ্লেক্ট না হয় তাহলে অ্যাওয়ারনেসের কোনো সাকসেস আমরা মানে পাবো না আর কি। তো ভালো করে আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়া উচিত আর কি, পুলিশ দপ্তর থেকে, ট্রাফিক দপ্তর থেকে, এবং আমি বলবো শুধু চালক ভাইদের নয়, যারা ব্যবসা করেন ওদেরকে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা দরকার, সবাইকে নিয়ে একসঙ্গে করা দরকার, এবং সেখানে আপনাদের মতো যারা সিনিয়ররা আছেন, অভিজ্ঞরা আছেন, আপনাদের ইনক্লুড করলে আপনাদের অভিজ্ঞতাও কাজে লাগবে। প্লাস আরেকটা জিনিস, ভেহিক্যাল দপ্তরও একটা অনেক বড় রেসপন্সিবল, ওনারা শুধু ট্রাফিক মানে গাড়ি ঘোড়ার কাগজ ইস্যু করলেই হবে না, ওনাদেরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম নেওয়ার দরকার, বিশেষত যখন ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয় তখন আরো কেয়ারফুল, মানে ট্রাফিক রুল সম্পর্কে কতটা অবগত, সিগন্যাল কি ব্যাপার। আপনি দেখবেন আকছার আমরা দেখছি ব্রিজগুলির মধ্যে অটো দাঁড়িয়ে থাকে, রিক্সা দাঁড়িয়ে থাকে, গাড়ি দাঁড়িয়ে থাকে, ব্রিজে তো পার্কিং হয়ই না, এটা রুল অফ দ্য রোড, কোনো ব্রিজে পার্কিং হয় না, কোনো ব্রিজের মধ্যে ওভারটেকিং হয় না, বা কোনো রাউন্ড অ্যাবাউটে ওভারটেকিং হয় না, কার্বের মধ্যে ওভারটেকিং হয় না। এই যে অ্যাওয়ারনেসগুলি, এগুলি তো নেই। তো আমরা দেখছি নাগরজোলা ব্রিজ দেখুন, পুরো অটোর লাইন শুরু থেকে শেষ, রাধানগর দেখুন রাস্তায় দাঁড়িয়ে থাকে, তো এগুলি তো হবে না, তো তাহলে কি করে হবে? অ্যাওয়ারনেস কোথায়? অসংখ্য ধন্যবাদ দাদা সঙ্গে থাকার জন্য, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করলেন। আমরা বারবার এই আলোচনাগুলো এর জন্যই করি যাতে নাগরিক স্বাচ্ছন্দ্য দিন দিন আরো বাড়ে। স্মার্ট সিটিতে আমরা বাস করছি, আর স্মার্ট সিটির নাগরিকরা স্মার্ট হবে এবং সব স্মার্ট সুযোগ সুবিধা পাবে, পরিষেবা পাবে, সেটাই কিন্তু আশা করে। তাই আগামী দিনেও যেন এই যানজট আরো দিন দিন বৃদ্ধি না পায়, বরঞ্চ কমে আসে, তার জন্যই আমাদের এই চেষ্টা। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নমস্কার দর্শক বন্ধুরা, আগরতলা শহরের যানজট আজ নাগরিক জীবনে অন্যতম দুর্ভোগে পরিণত হয়েছে। অনেকেই এটাই মনে করেন যারা এই যানজট প্রতিদিন অফিস টাইমে বা স্কুল টাইমে তাদের ভুগতে হয়। এটি শুধু সময় এবং অর্থের অপচয় ঘটায় নয়, বরং মানসিক চাপও কিন্তু বাড়ায়। সাধারণ মানুষের ভোগান্তি তো আছেই, পাশাপাশি জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা পুলিশের গাড়িও অনেক ক্ষেত্রে সময় মতো গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হয়, যার কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। সময় এসেছে পরিকল্পিতভাবে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে
আগরতলাকে একটি যানজট মুক্ত ও সুস্থ শহর হিসেবে গড়ে তোলা। তবেই স্মার্ট শহরের নাগরিকদের জীবনযাপনও হবে স্মার্ট। যানজট নিরসনে আগামী দিনে কি কি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয় সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।